প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম থেকে আমি মোশাররফ হোসেন সহকারী শিক্ষক তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিন করোনা মহামারীর কারণে তোমাদের সাথে আমরা সেই সরাসরি যে ক্লাস সেটা করতে পারছি না। আজকে আমরা কিছুদিন ধরে ভার্চুয়াল ক্লাস করে তোমাদের কিছুটা হলেও লেখাপড়ার সাথে সংযুক্ত রাখার চেষ্টা করেছি। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসের অষ্টম অধ্যায় থেকে কিছু পড়ানোর চেষ্টা করব। আমাদের এই অধ্যায়টার নাম তথ্য ও উপাত্ত। আমাদের এই অধ্যায়ের গণিত সম্পর্কে ধারণা নিতে গেলে বা কিছু করতে গেলে শুরুতেই আমাদেরকে জানতে হবে তথ্যটা কি। আমরা দৈনন্দিন যে তোমাদের শ্রেণীকক্ষে হাজিরা ডাকি, তোমাদের পরীক্ষার নম্বর সংরক্ষণ করি এবং সেই নম্বরের ভিত্তিতে আমরা ফলাফল মূল্যায়ন করি। আমরা টিভি, রেডিও, পত্রিকার মাধ্যমে প্রতিদিন আবহাওয়া, জলবায়ুর বিভিন্ন রকম তথ্য পেয়ে থাকি। এই যে তথ্য আমরা পেয়ে থাকি, এই তথ্য সকল প্রকার তথ্যই কিন্তু আবার উপাত্ত নয়। মূলত তথ্য এবং উপাত্ত এই দুটো বিষয়ের পার্থক্য আমাদের আগে বুঝতে হবে। এই তথ্যগুলোকে যখন আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি তখন তাকে বলা হয় উপাত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম সংখ্যাসূচক তথ্যই হলো উপাত্ত। এখানে দেখো তথ্য, তার ইংরেজি নাম ইনফরমেশন, আর অর্থাৎ আমরা এটাকে যদি বলি খবর, আমরা যে কোনো কারো কাছ থেকে কিছু শুনি সেটা হলো তার তথ্য। এই তথ্যটাকে যখন কোনো সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় উপাত্ত। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে তথ্যটা কি, এরপর উপাত্ত কোনটা সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমাদেরকে আজ বুঝতে হবে পরিসংখ্যান। তথ্য, উপাত্ত, এরপরে হলো পরিসংখ্যান। পরিসংখ্যান, এখন এই পরিসংখ্যানটা কিন্তু একটা তথ্য দিয়ে বা একটা উপাত্ত দিয়ে হবে না, একের অধিক সংখ্যা দিয়ে অর্থাৎ একের অধিক উপাত্ত দিয়ে প্রকাশ করা হবে, সেটাকে বলা হবে পরিসংখ্যান। যেমন আমি যদি বলি অনিকের বয়স 13 বছর, এটা কিন্তু পরিসংখ্যান হবে না। আমি যখন বলবো তোমাদের শ্রেণীর বয়সের, প্রত্যেক শিক্ষার্থীর বয়সের গড় 12 বছর, তার মানে কি কারো 12, কারো 11, কারো 13, কারো 10, গড় বয়সটা হলো কত? 12 বছর। তার মানে আমরা বুঝতে পারলাম একটার বেশি উপাত্ত দিয়ে যখন আমরা প্রকাশ করব তখন সেটা হবে পরিসংখ্যান। তাহলে আমরা তথ্য জানতে পারলাম, উপাত্ত জানতে পারলাম, পরিসংখ্যান জানতে পারলাম। এখন কি জানব? এই তথ্য উপাত্ত থেকে আমরা এবার আসব উপাত্তের প্রকারভেদ। উপাত্তের প্রকারভেদ। উপাত্ত হলো 2 প্রকার। কয় প্রকার বলো, তুমি বলো। হ্যাঁ, 2 প্রকার। একটা হলো
বিনাস্তু উপাত্ত, 2 নম্বরে অবিন্যস্ত উপাত্ত। তাহলে ক্লিয়ার? একটা বিন্যস্ত উপাত্ত আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। এখন বিন্যস্ত উপাত্ত কি? আমরা যখন উপাত্তকে সাজিয়ে লিখব, ছোট থেকে বড়, অর্থাৎ মানের ক্রমানুসারে সাজানো থাকবে, সেটাকে বলা হবে বিন্যস্ত উপাত্ত। যেমন ধরো তোমাদের শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর, কেউ ধরো 90, কেউ 80, কেউ 85, কেউ 95। এরকম করে আরও থাকতে পারে। এখন এদের এখানে দেখো এলোমেলো রয়েছে, এখানে 90, এরপরে 80, এরপরে আবার 85, আবার 95। তার মানে ছোট বড় এলোমেলো রয়েছে। এটাকে যখন আমরা সাজিয়ে লিখবো, দেখো প্রথমে ছোটটা কত? 80। আমি যখন এটাকে বিন্যস্ত করব, বিন্যস্ত করব কি হবে? 80, 85, 90, 95, এরকম করে লিখব। এটা হলো বিন্যস্ত উপাত্ত। আর উপরে যেটা ছিল এটা হলো অবিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত আর অবিন্যস্ত উপাত্তের পার্থক্য তোমরা বুঝতে পারলে? এরপরে পারবে তো? আমি যদি তোমাদেরকে যে কোনো একটা উপাত্ত দেই এবং বলি এটাকে বিন্যস্ত উপাত্ত না অবিন্যস্ত উপাত্ত, বলতে পারবে? থ্যাংক ইউ। এখন দেখো এখন এই উপাত্ত থেকে আমাদেরকে আরও কিছু জিনিস শিখতে হবে। কি কি শিখতে হবে? এই বিন্যস্ত শিখলাম, অবিন্যস্ত শিখলাম, এখন আমরা শিখব কি? গড় নির্ণয়। গড় নির্ণয়। গড় নির্ণয়টা কিন্তু একদম সহজ। আমরা প্রাইমারিতেও করে আসছি, এখনও করব। গড় হলো যে কয়েকটি উপাত্তের গড়, যেটা আমরা প্রথমে একটা উপাত্ত ধরে দেওয়া আছে এখানে 10, 9, আবার 11, 8, 5, 10। এখানে কয়টা উপাত্ত রয়েছে? 1, 2, 3, 4, 5, 6টি উপাত্ত রয়েছে। এখন এই উপাত্তগুলিকে যদি আমি গড় করতে যাই, গড়ে কত, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব উপাত্তগুলোর যোগফল। উপাত্তগুলোর যোগফল। দশ, 9, 11, 8, 5, 10। তাহলে এবার যোগ করে দেখো কত হয়। আমরা যদি যোগ করি 0, 5 আর 8, 8, 5, 13 আর 1, 14, 14 আর হলো 9, 23-এর নামে 3। হাতে থাকে কত? 2। তাহলে এই 2 আর 1 3 আর 1 4 আর 1 5। তাহলে আমাদের এখানে যোগফল হলো কত? 53। এই 53কে আমরা ভাগ করব কয়টা? উপাত্তের সংখ্যা। এখানে উপাত্তের
সংখ্যা। এটাকে আমরা যদি এন দিয়ে প্রকাশ করি, প্রত্যেক সংখ্যাটাকে যদি এন দিয়ে প্রকাশ করি, এন সমান কত? 6। এন সমান 6। তাহলে গড় হবে কত? অতএব নির্ণেয় গড়, নির্ণেয় গড়টা হবে উপাত্তগুলোর যোগফল, উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তো উপাত্তগুলোর যোগফল কত? দেখো 53 আর সংখ্যা হলো 6। এখন এই 6 দিয়ে যখন আমি 53কে ভাগ করব, আমার যে উত্তরটা আসবে সেটাই হবে গড়। এখন 6 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা এটাকে রাফ করে দেখব। 53 ভাগ 6, 6 নং 54 হয়, 6 আটা 48, 13 হবে 5, যায় না গেলে একটা দশমিকের জন্য 0, 6 আটা 48, 2 0 যায় না গেলে 3 6 18, এইভাবে হতে থাকবে। তো এখন আমরা দশমিকে না নিয়ে এখানে একটা কাজ করতে পারি, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে দিতে পারি। মিশ্র ভগ্নাংশ যদি করে দেই, তাহলে যখন আমার এখানে 5 চলে আসছে, যখন, তখন আমরা এখানে লিখে দেবো 8 সমস্ত 6-এর 5, 8 সমস্ত 6-এর 5। দেখো 8 সমস্ত 6-এর 5। ক্লিয়ার? তো গড় নির্ণয় শিখে ফেললাম আমরা। এবার আরও দুটো জিনিস আমাদেরকে শেখা বাকি রইল। সে দুটো কি দেখো, মধ্যক। মধ্যক মানে হলো ঠিক মাঝখানের সংখ্যাটা। আমাদের কয়েকটি উপাত্ত থাকবে, সেই উপাত্তগুলোকে প্রথমে বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত করার পর ঠিক মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটা হবে মধ্যক। ধরো 8, 5, 7, 9, 12। কয়টি উপাত্ত রয়েছে এখানে? 5টি উপাত্ত রয়েছে। প্রথমে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে, লিখতে হবে উপাত্তগুলোকে বিন্যস্ত করি। বিন্যস্ত করলে কি হবে? আগে হবে 5, তারপর হবে 7, 8, 9, 12। এখন মধ্যক মানে মাঝখানের সংখ্যাটা বলেছিলাম। এখন আমি যদি এই দুটোকে এক দিকে করি আর এই দুটোকে একদিকে করি, তাহলে দেখো মাঝখানে কোন সংখ্যাটা থাকে? 8। তাহলে এখানে মধ্যক হবে 8। এই বুঝতে পারছো না? দেখো এখন এখানে আমাদের কয়টা সংখ্যা আছে? 5টি সংখ্যা আছে। এই 5 কিন্তু বিজোড় সংখ্যা। আর মধ্যক নির্ণয় করতে আগে দেখতে হবে যে উপাত্তের সংখ্যা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যখন বিজোড় সংখ্যা হবে ঠিক আমরা এটাকে মধ্যক করতে পারবো। মধ্যক হবে মধ্যক সমান, যদি আমি বলছিলাম যে উপাত্তের সংখ্যাকে যদি আমরা n দিয়ে প্রকাশ করি, সেই n এর মান এখানে হবে 5। তো
মদ্যক যদি n হয় তাহলে মদ্যক উপাত্তের সংখ্যা যদি n হয় মদ্যক হবে n প্লাস 1/2 এততম পদ। তাহলে n হলো এখানে 5 আর 1/2তম পদ সমান 5 আর 1 6/2তম পদ। তাহলে 6কে 2 দিয়ে আমরা কেটে দিলে 3, তাহলে কত? তৃতীয় পদ। এখন তৃতীয় পদ কত এখানে? তৃতীয় পদটা 1 2 3, তাহলে 8। ক্লিয়ার? তাহলে আমাদের মদ্যক হবে এখানে 8, রাইট? এখন দেখো, আমি যদি এখানে উপাত্তের সংখ্যা যদি আমার আরেকটা বেশি হয়, ধর এইখানে আরেকটি 8, সেই ক্ষেত্রে মদ্যক কত হবে? উপাত্তের সংখ্যা n সমান এখানে 6, সেই ক্ষেত্রে মদ্যক হবে এখানে, এটাকে আগে সাজাতে হবে, সাজাতে গেলে কত হবে? 5 7 8 8 9 12। ক্লিয়ার? এখন দেখো, এই পাশে 3টা, এই পাশে 3টা, তাহলে মদ্যক থাকে না। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই দুটোকে আলাদা করে নেব, এই দুটোকে আলাদা করে নেব, মাঝখানে থাকবে 2টা সংখ্যা আছে কত? 8 এবং 8। এই 8 আর 8-এর যোগফলের গড়ই হবে মদ্যক। ঠিক আছে? তারপরে এখানে মদ্যক হবে কত? 8 যোগ 8 ভাগ 2। 8 আর 8 যোগ করলে 16 ভাগ 2 কাটলে 8 সমান হলো 8। কে এবার বুঝতে পারছো? তাহলে আমরা কি শিখলাম? তথ্য কাকে বলে শিখলাম, উপাত্ত কাকে বলে শিখলাম, পরিসংখ্যান কাকে বলে সেটা শিখলাম, উপাত্ত কত প্রকার কী কী সেটা শিখলাম, গড় নির্ণয়, মধ্যক নির্ণয় সেটা যদি থাকে, জোড় সংখ্যা সেটা শিখলাম, বিজোড় সংখ্যা থাকলে সেটাও শিখে নিলাম। এখন আর একটা জিনিস আমার জানা বাকি আছে, সেটা আমি করবো না বোর্ডে, আর তোমাদেরকে এখন একটু মুখে মুখে বলবো, তোমরা বুঝতে পারবে। প্রচুরক। প্রচুরক হলো, প্রচুরক শব্দটা আসছে প্রচুর থেকে। প্রচুর মানে কি? অনেক বলো, বলো তো প্রচুরক কি? আর প্রচুর, হ্যাঁ প্রচুর মানে কি? অনেক, বেশিবার, একের বেশিবার আছে, রাইট? তো এখন এখানে আমার 5টা উপাত্ত রয়েছে, সরি 6টা উপাত্ত রয়েছে। 6টা উপাত্তের মধ্যে সবচেয়ে বেশিবার কোনটা আছে? দেখো, 5 আছে একবার, 7 একবার, 8 2বার, 9 একবার, 12 একবার। তাহলে সবচেয়ে বেশি আছে কোনটা? প্রান্ত বলো, রাইট? 8। 8 আছে সবচেয়ে বেশিবার, মানে 2বার। তাহলে যেহেতু এই 8 সংখ্যাটা বেশিবার আছে, একের অধিকবার আছে, সবটা আছে একবার করে, এবং 8 আছে 2বার, তাহলে কিন্তু এই 8 হবে প্রচুরক, রাইট? তাহলে কি তোমরা এবার বুঝতে পারলে? এখন তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া দরকার, তাই না? এখন বাড়ির কাজটা দিয়ে আজকে তোমাদের ক্লাসটা আমরা শেষ করব। লিখবা, সংজ্ঞা লেখো। উপাত্ত কাকে বলে? পরিসংখ্যান
কি? বাড়ির কাজ। নির্ণয়ের সূত্রটি লেখো। করণীয় সূত্রটি লেখো। তাহলে এই তিনটে থাকবে তোমাদের আজকের বাড়ির কাজ। আর তোমরা বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবে না, বাসায় বসে লেখাপড়া করবে, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলবে। যদি জরুরি প্রয়োজনে বাইরে যাও তাহলে বাইরে থেকে আসার পরে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবে, অথবা এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সুন্দর করে হাতটাকে পরিষ্কার করে নেবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থেকো।